প্রকৃতিকে কতটা জানতে পেরেছি আমরা? আমাদের চারপাশে যে অলৌকিক ঘটনাগুলো ঘটে তার কোনো ব্যাখ্যা আমাদের কাছে আজও আছে কি? ঠিক তেমন কিছু রোমাঞ্চকর গল্প নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন ভর্তিও। আজ আমাদের কাছে গল্প লিখে পাঠিয়েছেন ময়মনসিংহ থেকে তরিকুল ইসলাম। তিনি যেভাবে গল্পটি লিখেছেন আমি ঠিক তার ভাষাতেই পড়ার চেষ্টা করছি। 2018-র শুরুর দিকে আমি ঢাকায় আমার চাচার বাসায় বেড়াতে গিয়েছিলাম। সেখানে আমার সমবয়সী কেউ না থাকায় আমি একা একাই ঘুরতে বের হতাম। সেরকমই একদিন সন্ধ্যার পরে বের হয়েছি, আমার রাস্তায় প্রচুর জ্যাম থাকায় আমার ফিরতে একটু দেরি হয়েছে। আমার চাচার বাসা ছিল কল্যাণপুরে। আমি যখন কল্যাণপুর বাস স্টপে এসে বাস থেকে নামলাম তখন রাত প্রায় 11:30। বাস স্টপ থেকে বেরিয়ে বাসার দিকে যে গলিটা যায় সেদিকে হাঁটা শুরু করতে শুরু হলো তুমুল বৃষ্টি। বৃষ্টির হাত থেকে রেহাই পেতে রাস্তার পাশে দোকানের নিচে গিয়ে দাঁড়ালাম। তখন অনেক রাত, রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই ছিল বলা চলে। আমি যে দোকানটার নিচে দাঁড়িয়েছি সেখানে আমার সাথে আরও একজন লোক ছিল। বৃষ্টি কমার কোনো লক্ষণ না দেখে লোকটা বৃষ্টির মধ্যে হেঁটে চলে যেতে লাগলো। তখন দোকানের নিচে আমি একা। প্রায় 10-15 মিনিট একা দাঁড়িয়ে আছি। এমন সময় হঠাৎ বাচ্চাদের কান্নার আওয়াজ শুনতে পেলাম। কোনো ছোট বাচ্চা এক নাগাড়ে কেঁদে গেলে যেমন শব্দ হয় ঠিক তেমন একটা শব্দ। শব্দটা রাস্তার দিক থেকে আসছে। এদিকে রাস্তায় তখন হাঁটু পানি। ঢাকায় আর রাস্তায় বৃষ্টি হলে কি হয় সেটা সবারই জানা। শব্দটাকে প্রথমে অতটা পাত্তা না দিলেও সময় যত যেতে লাগলো শব্দটা তত তীব্র হতে লাগলো। কিছুক্ষণ পরে মনে হলো শব্দটার উৎস আমার থেকে খুব বেশি দূরে নয়। এমন নির্জন রাস্তায় বাচ্চাদের কান্নার শব্দ কোথা থেকে আসতে পারে এটা ভেবে খানিকটা বিচলিতই হলাম। এদিকে শব্দটা ধীরে ধীরে বেড়ে চলেছে। দোকানের নিচ থেকে মুখ বের করে উঁকি দিতেই দেখলাম খানিকটা দূরে রাস্তায় পানির মধ্যে একটা বাচ্চার মতো কিছু একটা পড়ে আছে। দেখে আমি খানিকটা শকড হলাম। বাচ্চাটাকে ওখান থেকে আনা দরকার, নয়তো বৃষ্টির মধ্যে ভিজে সে নিউমোনিয়া হয়ে মারা যেতে পারে। আমি বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে বাচ্চাটির কাছে গিয়ে দাঁড়ালাম। বাচ্চাটা তখনও কেঁদেই চলেছে, কিন্তু আমি কাছে গিয়ে বুঝতে পারলাম যে এটা আসলে কোনো বাচ্চা না, এটা একটা পুতুল, এবং কান্নার শব্দটা সেই পুতুলের মধ্যে থেকে আসছে। এমন আশ্চর্যজনক একটা পুতুলকে দেখে আমি পুতুলটাকে হাতে নিলাম। হাতে নিয়ে বুঝতে পারলাম পুতুলটাকে ভালোভাবে দেখে যে এটা অন্য স্বাভাবিক পুতুলগুলোর মতো নয়। এই পুতুলটার মুখটা ছিল খুবই ভয়ঙ্কর। পুতুলের ঠোঁটের দুই পাশে ছিল কাটা কাটা দাগ, আর মনে হচ্ছিল কে যেন ঠোঁটগুলোকে ছিঁড়ে দিয়েছে। ততক্ষণে বৃষ্টিও একটু ধরে এসেছে। আমি পুতুলটাকে হাতে নিয়ে বাসার দিকে হাঁটতে লাগলাম। হঠাৎ মনে হলো কেউ যেন পেছন থেকে আমার ঘাড়ে হাত রেখেছে। পেছন ফিরে তাকাতেই দেখি 15 থেকে 16 বছর বয়সের একটি মেয়ে। মেয়েটির পরনে একটি সাদা ফ্রক। এত রাতে এই বয়সী একটি মেয়ে রাস্তায় একা কি করছে ভেবে একটু অবাক হলাম। আমার বাবু সোনাকে নিয়ে কোথায় যাচ্ছ? বলেই মেয়েটি আমার হাত থেকে পুতুলটা কেড়ে নিল। ওরা ওরা আমার বাবু সোনাকে মেরে ফেলবে, তুমি বাঁচাবে? তুমি বাঁচাবে আমাকে আর আমার বাবু সোনাকে বাঁচাবে তুমি? এই কথা বলে মেয়েটি দূরে আঙুল দিয়ে আমাকে কিছু একটা দেখাতে চাইল, বাট আমি সেদিকে তাকিয়ে তেমন কিছুই দেখতে পেলাম না।
হঠাৎ করেই মেয়েটা দৌড়ে গিয়ে বন্ধ দোকানটার নিচে গিয়ে দাঁড়ালো। মেয়েটার হাবভাবে এতক্ষণ ধরে যা বোঝা যাচ্ছে, আমার মনে হচ্ছিল মেয়েটা হয়তো মানসিকভাবে ভারসাম্যহীন, এত রাতে কোনোভাবে বাড়ি থেকে পালিয়ে এসেছে। ঢাকার রাস্তায় এত রাতে এই বয়সী একটি মেয়ে কোনোভাবেই নিরাপদ নয়। তাই মনে মনে ভাবলাম তাকে বাড়ি পৌঁছে না দিয়ে আমি আজকে বাড়ি যাব না। তারপর আমি মেয়েটির কাছে গিয়ে দাঁড়াতেই দেখলাম পুতুলটা দূরে পড়ে আছে। পুতুলটাকে এখান থেকে দেখে মনে হচ্ছে সেটা আসলে কোনো পুতুল নয়, যেন জীবন্ত মানুষেরই বাচ্চা সেটা। মেয়েটি তখন দেয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। তার হাবভাবে কিছু একটা পরিবর্তন হয়েছে বলে মনে হলো। এইবার মেয়েটি আমার দিকে ঘুরে তাকিয়ে বলল, তোর কাছে লাইটার আছে? বিড়ি জ্বালাবো। পুতুলটাকে ওভাবে পড়ে থাকতে দেখে আমি তাকে জিজ্ঞাসা করলাম, সে কি, তোমার বাবু সোনাকে ওভাবে ফেলে দিলে যে? আরে ধুর, কিসের আবার বাবু সোনা, ওর মাথা চিবায় খাবো আমি। তার আচমকা এরকম পরিবর্তনে আমি তো পুরোই অবাক। পকেট থেকে লাইটারটা বের করে তাকে দিতেই সে সিগারেটটা ধরিয়ে দিল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তোমার নাম কি? এত রাতে বাইরে কি করছো? তোমার বাসা কোথায়? আমার কথার সে কোনো জবাব দিল না। সে এক মনে সিগারেটটা টানতে লাগলো। কিছুক্ষণ চুপ করে থেকে মেয়েটি এবার ঘুরে দাঁড়ালো। আমার কাছে এসে সে আমার গলার দিকে তাকিয়ে বলল, মানুষের গলাটা কত সুন্দর না, কিছু দিয়ে কেটে দিলেই খেচাং। সে শ্বাস নেওয়ার কত চেষ্টা করে, কিন্তু তার গলা তার সাথে বিশ্বাসঘাতকতা করে। তার শ্বাসনালী দিয়ে ঢুকে যায় অহরহ রক্ত। এই কথাটা বলার পরই সে তার পেছন থেকে বড় সাইজের একটা কাঁচি বার করলো। সেই কাঁচিটার দিকে তাকিয়ে সে হাসতে হাসতে আবার বলল, গলা কাটলে কত রক্ত বেরোয়, দেখতে কি যে আনন্দ লাগে। বলেই সে আমার দিকে এগিয়ে আসছে, তার হাতে কাঁচি। এত রাতে রাস্তায় কোনো মানুষ নেই। তখন যেন আমার সত্যি খুব ভয় করছিল। সে মেয়েটিকে প্রথম দেখায় তার উপর যে মায়া আমার সৃষ্টি হয়েছিল তা যেন এক নিমিষে উবে গেছে। আমি কি করব বুঝতে পারছিলাম না। আমার কি দৌড় দেওয়া উচিত? তখন কিছুই মাথায় আসছিল না। মেয়েটি আমার দিকে একটু একটু করে এগিয়ে আসছে, আর আমি ধীরে ধীরে পেছনে পেঁচাচ্ছি। মেয়েটি এবার আমার দিকে দ্রুত পায়ে এগোতে লাগলো। আমিও আর কোনো কিছু না ভেবে দৌড়াতে শুরু করলাম। আমি দৌড়াচ্ছি আর পেছনে তাকাচ্ছি। মেয়েটাও আমার পেছন পেছন দৌড়াতে দৌড়াতে আসছে। ও যেন ওর কাঁচিটা দিয়ে আমার গলা কাটতে চায়। আমি পেছনে তাকাচ্ছি আর দৌড়াচ্ছি। হঠাৎ কখন যে সামনে থেকে একটা গাড়ি চলে আসছে এটা খেয়াল করিনি। আমি আচমকাই গাড়িটির সাথে ধাক্কা খেলাম। শেষবার যখন পেছনে তাকিয়েছিলাম তখনও দেখেছিলাম মেয়েটা আমার পেছনে দৌড়াতে দৌড়াতে আসছে। জ্ঞান ফেরার পর দেখি আমি হসপিটালে। আমার চারপাশে পরিবারের লোকজন সবাই ছিল। আমার চাচা চাচি, আমার ভাই বোনেরা, তার সবাই ছিল হাসপাতালে আমার চারপাশে। আমি তাদেরকে সব ঘটনা খুলে বলেছিলাম এবং সেই মেয়েটির ব্যাপারে সব কিছু বলেছিলাম। কিন্তু যেই ড্রাইভার গাড়িটি চালাচ্ছিল সে নাকি আমার সাথে কাউকে দেখেনি। সে সবাইকে সাক্ষী দিয়েছে আমি নাকি রাস্তায় একাই ছিলাম। আমার সাথে কোনো মেয়ে বা অন্য কোনো লোক আমার সাথে ছিল না। তাহলে কি আমার সেদিনকার ব্যাপারটা পুরোটাই হ্যালুসিনেশন ছিল কিনা এই ব্যাপারে আমি এখনো শিওর না। সব ঘটনাগুলো আমার স্পষ্ট মনে আছে, আমার চোখের সামনে ভাসে ছবির মতো ঘটনাগুলো। আমি মাঝে মাঝে বিশ্বাস করতে চাই যে আমি সেদিন ভুল দেখেছিলাম, আসলে আমার সাথে ওরকম কোনো ঘটনা ঘটেনি, বাট আমি সেটা করতে পারি না।
তার বছরখানেক পরে কল্যাণপুর এলাকার এক মুরব্বির সাথে আমার কথা হয় ব্যাপারটা নিয়ে। সে আমাকে বলে আমার মতনই কি আরও অনেকেই এই ঘটনার সাক্ষী হয়েছে, আরও অনেকেই নাকি মেয়েটিকে দেখেছে রাস্তায় ঘোরাঘুরি করতে। মেয়েটির হাতে একটা পুতুল থাকে। আমি চাচাকে এই ঘটনার বিস্তারিত জিজ্ঞাসা করলে তিনি আমাকে বলেন বেশ কিছুকাল আগে এই এলাকায় নাকি 15 থেকে 16 বছর বয়সী একটি মেয়ে সুইসাইড করেছিল। মেয়েটির বাবা মায়ের বিচ্ছেদ হয়ে যাওয়ার পর মেয়েটি তার বাবার সাথেই থাকত, কিন্তু তার বাবা প্রতি রাতে নেশা করে এসে তার উপর অত্যাচার করত। পরবর্তীতে এই কষ্ট সহ্য করতে না পেরে নাকি মেয়েটি সুইসাইড করেছিল। আর এই এলাকার মানুষের এই রাতের বেলা এই মেয়েটিকে ঘোরাফেরা করতে দেখা বা এই ধরনের ঘটনা তারপর থেকেই নাকি শুরু হয়েছে। আমি জানি না এটা কতটা সত্যি বা কতটা মিথ্যা।